يظلمون ووفيت كل نفس ما عملت وهو أعلم بما يفعلون صدق الله العظيم। পবিত্র কুরআনুল কারীমের সূরা জুমারের 69 ও 70তম আয়াতে কারিমার তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ এইরূপ: এ সময় জমিন তার মালিকের নূরের ঝলকে উদ্ভাসিত হয়ে উঠবে, মানুষের কর্মের নথিপত্র সামনে রাখা হবে, নবী ও অন্যান্য সাক্ষীদের এনে হাজির করা হবে, তাদের সবার সাথেই ন্যায় বিচার করা হবে, তাদের কারো উপরই জুলুম করা হবে না। প্রত্যেক মানুষকে সে পরিমাণ প্রতিফলই দেওয়া হবে যে পরিমাণ কাজ সে করে এসেছে, কারণ আল্লাহ তাআলা সে বিষয়ে সম্মুখ অবগত আছেন যা কিছু তারা করত। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। মাননীয় সদস্য, আপনি বসুন। প্রশ্ন জিজ্ঞাসা উত্তরের পরে আপনাকে সময় দেওয়া হবে। প্রশ্ন জিজ্ঞাসা উত্তরের পরে। প্রশ্ন জিজ্ঞাসা উত্তরের আগে দেওয়ার কোনো সুযোগ নেই। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্ন জিজ্ঞাসা উত্তর। তারকা চিহ্নিত প্রশ্ন 33, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নাসির শাহরিয়ার জাহেদি, ঝিনাইদহ 2, আপনি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি তারকা চিহ্নিত প্রশ্ন ক্রমিক 33 উত্থাপন করিলাম। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 33 সংসদে উত্থাপিত হল। সংসদ কার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আনিসুল হক। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারকা চিহ্নিত প্রশ্ন 33-এর জবাব। মাননীয় স্পিকার, ক্যাডেট কলেজ সমূহ ক্যাডেটদের টিউশন ফি ব্যতীত অন্য কোনো নিজস্ব আয়ের উৎস না থাকায় ও অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী নিজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিকভাবে টিউশন ফি বৃদ্ধির প্রস্তাবনা থাকিলেও তাহা বৃদ্ধি করা হয় নাই। পরবর্তীতে নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সন্তানদের কথা বিবেচনা করিয়া গত 4 এপ্রিল 2024 তারিখে ক্যাডেট কলেজে পরিচালনা পরিষদের প্রথম সভায় সপ্তম শ্রেণীর নবাগত ক্যাডেটদের টিউশন ফি 20টি ধাপে সর্বনিম্ন 1500 টাকা পূর্বের ন্যায় বহাল রাখিয়া এবং সর্বোচ্চ 28,000 টাকা, যাহা পূর্বে ছিল 22,000 টাকা, পুনর্নির্ধারণের প্রস্তাবনা সকল ক্যাডেট কলেজে মতামতের জন্য প্রেরণ করা হইয়াছে, যাহা 2016 সালের প্রবর্তিত টিউশন ফির তুলনায় 30% বৃদ্ধির অধিক নহে। অধিকন্তু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কিংবা অসচ্ছল পরিবার থেকে মেধাবী ছাত্রছাত্রীদের অন্বেষণের মাধ্যমে মেধাবী কিছু অসচ্ছল পরিবারের সন্তানদের অধিকতর সুবিধা প্রদানের সুদূর প্রসারী চিন্তা বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি ক্যাডেট কলেজে একটি করিয়া এন্ডাওমেন্ট ফান্ড গঠনের পরিকল্পনা গ্রহণ করা হইয়াছে, যাহার মাধ্যমে অসচ্ছল মেধাবী ছাত্রছাত্রীরা পূর্বের তুলনায় আরও অধিক সুবিধা ভোগ করিবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে ক্যাডেট কলেজ সমূহ আইবাস প্লাস পাস এ পেনশনের কোড বরাদ্দ না থাকায় 2022-2023 অর্থ বছর হইতে ক্যাডেট কলেজ সমূহের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের পেনশন ও অবসর ভাতা বাবদ বাজেটে কোনো অর্থ প্রদান করা হইতেছে না বিধায় অবসরপ্রাপ্ত সকল কর্মকর্তা ও কর্মচারীদের পেনশন ও অবসর ভাতা সুবিধাদি প্রদান বন্ধ রহিয়াছে। ফলশ্রুতিতে জীবনের শেষ বয়সে
এসে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীগণ মানবেতর জীবনযাপন করিতেছেন। 2022-2023 অর্থ বছরে ক্যাডেট কলেজের 1310 জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের পেনশন ও অবসর ভাতা সুবিধাদি বাবদ মোট 22.61 কোটি টাকা অপরিশোধিত বকেয়া রহিয়াছে। চলতি 2023-24 অর্থ বছরের ক্যাডেট কলেজ সমূহে আইবাস প্লাস প্লাস এ পেনশন কোড চালু করা না হইলে 2023-24 অর্থ বছরে 1355 জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের পেনশন আনুতোষিক ও অবসর ভাতা সুবিধাদি বাবদ 59.78 কোটি টাকা অপরিশোধিত ব্যতীত থাকে। ফলে দিন দিন এই ঘাটতি ক্রমান্বয়ে বৃদ্ধি পাইতে থাকিবে এবং 2035 ও 36 অর্থ বছরের এই ঘাটতির পরিমাণ হইবে 179.65 লক্ষ টাকা, যাহা ক্যাডেট কলেজের নিজস্ব আয় থেকে পরিশোধ করা অসম্ভব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। অবশিষ্ট অংশ পঠিত বলে গণ্য করা হবে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নাসির শাহরিয়ার জায়েদি, আপনি একটি সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করব বর্তমানে ক্যাডেট কলেজ সমূহের ক্যাডেটদের টিউশন ফি এর প্রতি। এটা 19টি ধাপ আছে, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত। আমি উদাহরণস্বরূপ বলছি, 3 নম্বর ধাপে আছে, না 18 নম্বর ধাপে আছে, যেমন সর্বোচ্চ পর্যায়ে 1,01,000 টাকা থেকে উপরে যদি অভিভাবকের ইনকাম হয়, সেখানে বাচ্চার টিউশন ফি দিতে হয় 20,000 টাকা, যেটা 30% বাড়ালে 2024 সাল থেকে হবে 26,000 টাকা। অর্থাৎ 1 লক্ষ টাকা একটা গার্জিয়ান ইনকাম করলে তার সন্তানকে দিতে হবে 26,000 টাকা একটা বাচ্চার শুধু টিউশন ফির জন্য। তেমনি মাঝামাঝি পর্যায়ে যদি 40,000 টাকা অভিভাবকের ইনকাম হয়, তখন বাচ্চার জন্য দিতে হবে তাকে 16,250 টাকা, যেটা তার পুরো ইনকামের শতকরা 40%। আর সবথেকে কষ্টকর, যাদের ইনকাম 10,000 টাকা থেকে 15,000 টাকা, অর্থাৎ খুবই দিনমজুর টাইপের, তাদের জন্যে নির্ধারণ করা আছে 6,240 টাকা, অর্থাৎ তার পুরো আয়ের শতকরা 62% একটি সন্তানের টিউশন ফি বাবদ দিতে হবে। এবং যে সন্তানটা মেধাবী, যে হাজার হাজার কম্পিটিশনের ভিতরে যে ক্যাডেট কলেজে চান্স পেয়েছে। আমার প্রশ্ন মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট, এই উচ্চ হারের টিউশন ফি 2016 সালে যেটা নির্ধারিত ছিল সেটাই উচ্চ হার, এটাকে 30%-এ না বাড়িয়ে বরং সেটাকে আরও সহনীয় পর্যায়ে পুনর্নির্ধারণের কোনো পরিকল্পনা সদাই বিবেচনার জন্য সরকার গ্রহণ করবেন কিনা। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, প্রথমেই আমি একটা কথা বলতে চাই যে প্রথমে আমি ধন্যবাদ দিব যে মাননীয় সংসদ সদস্যকে, যে উনি এই একটা বাস্তবমুখী প্রস্তাব রেখেছেন প্রশ্নের মাধ্যমে। দ্বিতীয়ত আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, যিনি মাননীয় প্রতিরক্ষা মন্ত্রীও বটে। আমি এক্ষুনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে জানতে পারলাম যে এই যে পেনশন বাবদ যেই টাকাটা আপনার দেওয়ার কথা ক্যাডেট কলেজ সমূহের, সেইটার ব্যাপারে যেই টাকাটা চাওয়া হয়েছে সরকারের কাছ থেকে, মাননীয় প্রধানমন্ত্রী সেই টাকাটা এই আজকেই ফাইল সই করে দিয়ে দিয়েছে। এবং সেই প্রেক্ষিতে আমি বলতে চাই যে মাননীয় সংসদ সদস্য যে প্রশ্নটা করেছেন, সেই প্রশ্নটার সূত্র ধরে যদি কর্তৃপক্ষের কাছে দরখাস্ত করা হয়, আমার মনে হয় যে আজকে যেহেতু তাদের একটা বিরাট দায় মোচন হয়ে গেছে, তারা হয়তো এটার ব্যাপারে কনসিডার করতে পারে। তো আমি মাননীয় সংসদ সদস্যকে, মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে অনুরোধ করব যে এই যে গার্জিয়ানরা যেন এইটার ভিত্তিতে একটা দরখাস্ত এই পরিষদকে দেয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সালাউদ্দিন মিয়াজি, ঝিনাইদহ 3, সম্পূরক প্রশ্ন করুন।
ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি নিজে একজন প্রাক্তন ক্যাডেট, ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে পাশ করেছিলাম। আমার প্রথমে মূল্যায়িত বাৎসরিক বেতন ছিল তৎকালীন 2400 টাকা। 75-এর যে নির্মম পরিবর্তনটা এসেছিল, এরপরে আমার বাবা আর আমার বেতন দিতে পারতেন না। আমি নিজে অ্যাপ্লিকেশন করার পরে আমার সেই বেতন এসে দাঁড়িয়েছিল 150 টাকা মাত্র। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে হাউসকে বলতে চাই, এখানে কেস টু কেস বেসিসে আমরা যদি বৃত্তির ব্যবস্থা করি তাহলে বোধহয় সবচেয়ে উপযুক্ত একটা সিদ্ধান্ত হতে পারে। আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট বা আর্মড ফোর্সেসের, আর্মি, নেভি, এয়ারফোর্সের সব জায়গায় এখন অনেক ফান্ড পড়ে আছে। সুতরাং আমার প্রস্তাব থাকবে যে এই বিষয়টি একটু ভালো মতো যাচাই বাছাই এবং মূল্যায়ন করে, যেখানে আমরা চৌকস ক্যাডেট তৈরি করে দেশের সার্বিক প্রত্যেকটা সেক্টরে তাদের অবদান, বিশেষ করে আর্মিতেই 50% এই ক্যাডেটরা যায়। সুতরাং আর্মির কাছে আমি এই প্রস্তাব রাখতে চাই। এই বিষয়ে মাননীয় মন্ত্রী যদি কিছু বলেন। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, তাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মাননীয় সংসদ সদস্যকেও ধন্যবাদ জানাই। তিনি একটা প্রস্তাব দিয়েছেন, এটা যদি লিখিত আকারে আপনার প্রথম প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং দ্বিতীয়ত আর্ম ফোর্সেস ডিভিশনে উনি যদি পাঠিয়ে দেন, অবশ্যই এই প্রস্তাব বিবেচনা করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 34, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মাইনুল হোসেন খান, ঢাকা 14। আপনি উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে সুযোগ দেওয়ার জন্যে। আমার তারকা চিহ্নিত প্রশ্ন 34 আপনার মাধ্যমে মহান সংসদে উত্থাপন করলাম। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 34 সংসদে উত্থাপিত হলো। মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব আ.ক.ম মোজাম্মেল হক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 2003-04 অর্থ বছরে 40,000 জন বীর মুক্তিযোদ্ধা বা উপকারভোগীকে 300 টাকা হারে প্রথম ভাতা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। বর্তমান সরকার প্রতিনিয়ত বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে নানাবিধ কার্যক্রম গ্রহণ করে আসছে। এরই ধারাবাহিকতায় বীর মুক্তিযোদ্ধার সম্মানী ভাতার পরিমাণ বেশ কয়েক গুণ বৃদ্ধি করে 2021-22 অর্থ বছরে মাসিক 20,000 টাকা সম্মানী ভাতা সহ বাৎসরিক 2টি উৎসব ভাতা 10,000 টাকা হারে প্রদান করা হচ্ছে। গত 18-19 অর্থ বছরে বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীগণকে রাষ্ট্রীয় সম্মানী ভাতার পাশাপাশি বাংলা নববর্ষ ভাতা জনপ্রতি 2,000 টাকা হারে এবং ভাতাপ্রাপ্ত জীবিত বীর মুক্তিযোদ্ধাদের মহান বিজয় দিবস ভাতা বাবদ জনপ্রতি 5,000 টাকা হারে প্রদান করা হচ্ছে। বর্তমানে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধির বিষয়টি পর্যালোচনাধীন রয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে 2012 জুন থেকে 2018 মেয়াদে 271 কোটি 11 লক্ষ টাকা প্রাক্কলিতভাবে ভূমিহীন ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ শীর্ষক একটি প্রকল্পের আওতায় সারা দেশে 2,962টি বাসস্থান অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে বরাদ্দ প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বর্তমান সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসক নির্মাণ প্রথম সংশোধিত শীর্ষক প্রকল্পটি 1 জানুয়ারি 2021 হইতে 31 ডিসেম্বরের মধ্যে 6,096 কোটি 53,25,000 টাকা প্রাক্কলিত ব্যয় বাস্তবায়ন রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে সারা দেশে 30,000 বীর মুক্তিযোদ্ধা পরিবারকে আবাসন সুবিধা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে। এর আওতায় উপজেলা ওয়ারি বিদ্যমান বীর মুক্তিযোদ্ধাদের নির্দিষ্ট আনুপাতিক হারে সুবিধাভোগী নির্বাচন করা হচ্ছে। উক্ত প্রকল্পের আওতায় এ পর্যন্ত 11,057 জনের বাড়ি নির্মাণ সমাপ্ত হয়েছে এবং 10,800
89টি বীর নিবাসের নির্মাণ কাজ চলমান রয়েছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মাইনুল হোসেন খান একটি সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। সম্মানিত মন্ত্রী মহোদয়, উনি বর্তমানে ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধের বীর সেনানীরা যারা বঙ্গবন্ধুর নেতৃত্বে অস্ত্র হাতে তুলে নিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, তাদের ব্যাপারে বিভিন্নভাবে সহযোগিতার হাত প্রসারিত করেছেন। আনন্দের বিষয় এই জায়গায়, যখন ২০০১ থেকে ২০০৬ সাল বিএনপি জামাত রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন সময়ে বাংলাদেশের সেই দামাল ছেলেরা, মুক্তিযোদ্ধারা তাদের পরিচয় দিতেও ভয় পেতেন। কিন্তু বর্তমানে বঙ্গবন্ধুর কন্যা, মানবতার মা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা আজকে বীর বুক ফুলিয়ে বলতে পারে, আমরা ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধের সেই বীর সেনানী। আমি মাননীয় মন্ত্রীর নিকট আমার সম্পূরক প্রশ্ন, বর্তমানে দেশে এখনও অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা রয়েছে, তারা ভাতা পায় না এবং মুক্তিযোদ্ধা সনদও পায়নি, তাদের বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সদস্যকে অনেক ধন্যবাদ। তিনি যথার্থই বলেছেন যে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট যার জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করার পর যে খুনি জিয়া, খুনি মুস্তাক চক্র রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর দেশের মহান বীর মুক্তিযোদ্ধাগণ পরিচয় দিতেও সাহস পাননি এবং তাদের উপর বিভিন্ন ধরনের নির্যাতন নেমে এসেছিল। কিন্তু আজকের এই সরকার, আপনারা জানেন যে অনলাইনে বিভিন্নভাবে 6 বার ইতিপূর্বে মুক্তিযোদ্ধাদের তালিকা হয়েছে। সর্বশেষ অনলাইনে আবেদন করার মাধ্যমে সেগুলো উপজেলা পর্যায়ে যাচাই বাছাই হয়ে এবং উপজেলার মাধ্যমে এসে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মাধ্যমে অনুমোদিত হয়ে চূড়ান্তভাবে সেই তালিকা প্রকাশ পেয়েছে। তাই যারা তালিকাভুক্ত হয়েছেন তারা ভাতা পাননি বা পাচ্ছেন না, এটা স্বাভাবিকভাবে এটা হওয়ার সুযোগ নেই। তবে কেউ যদি আবেদন করে না থাকেন, নির্ধারিত ফর্মে যদি ভাতা না চেয়ে থাকেন, তাহলেই শুধু হতে পারে যে সুনির্দিষ্টভাবে যদি কোনো ব্যাপারে প্রশ্ন বলা হয় তাহলে সেটার জবাব আমরা দিতে পারবো। আর নতুনভাবে তালিকাভুক্ত করার বর্তমানে আর সুযোগ নেই। দেশ স্বাধীনতার ৫৩ বছর পরেও যদি নতুনভাবে আবার আবেদন নেওয়া হয়, এটা একটা এন্ডলেস, এটা একটা চলমান প্রক্রিয়া হতে পারে না। মাননীয় স্পিকার, তাই আমি মনে করি এবং আমাদের সিদ্ধান্ত নতুনভাবে মুক্তিযোদ্ধা হওয়ার জন্য আবেদন করার কোনো সুযোগ নেই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবুল কালাম নাটোর ১ সম্পূরক প্রশ্ন করুন। স্পিকার, আপনাকে ধন্যবাদ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মহান জাতির প্রতিষ্ঠাতা, বাঙালি জাতির প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু ৭ই মার্চে ভাষণ দিয়েছিলেন। সেই ৭ই ভাষণে উজ্জীবিত হয়ে গোটা বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। আমার নির্বাচন লালপুর থেকে বিচ্ছিন্ন ছিল না। ৩০শে মার্চ ময়নার জনযুদ্ধ হয়েছিল পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সারা দিনব্যাপী। এই যুদ্ধে বাঙালিদের আমাদের জয় হয়েছিল লাঠি ফালা তীর ধনুক নিয়ে, সেখানে শহীদ হয়েছিল। আমরা সেখানে বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে একটা বৃহত্তর কমপ্লেক্স হয়েছে। এইটার করে নর্থবেঙ্গল সুগার মিলের বোল্ডেজার দিয়ে ঈশ্বরদী এয়ারপোর্ট নষ্ট করার কারণে পাকিস্তানি বাহিনী জিঘাংস হয়ে যায় এবং ক্যাপ্টেন রাজাকে রাত্রে ধরার পরে পরের দিন প্রকাশ্য দিবালোকে তার মৃত্যুদণ্ড কার্যকর পাকিস্তানি বাহিনী। এই সুগার মিলে আজকে 5ই মে 1971 সমস্ত লেফটেন্যান্ট কর্নেল আজিজ সহ এমডি সহ সমস্ত অফিসার কর্মচারী শহীদ মিনার অর্থাৎ পুকুরের ভাড়ে, এখন যেটা শহীদ সাগর,
মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের মন্ত্রী মহোদয় যারা ছিলেন, দল করেছেন, সমস্ত নেতারাই এই নর্থ বেঙ্গল সুগার মিলে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। আজকে দিবসটা আছে, তাদের উপর শ্রদ্ধা নিবেদন করেই আমার মাননীয় মন্ত্রীর কাছে সবিনয় প্রার্থনা করতেছি যে লেফটেন্যান্ট কর্নেল আজিম তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু আর যে 42 জন অফিসার কর্মচারী ওখানে শহীদ হলেন, তাদের একটা রাষ্ট্রীয় স্বীকৃতির পাওয়ার তারা অধিকার মনে করে পরিবারগুলো, এবং আমরাও তাই মনে করি। একইভাবে ময়নার যুদ্ধে যারা শহীদ হয়েছিল সারাদিন ব্যাপী, তাদের জন্য স্মৃতিফলক করেছি, কিন্তু তারাও রাষ্ট্রীয় কোনো মর্যাদা পায়নি। এই ব্যাপারে মন্ত্রণালয়ে কোনো সিদ্ধান্ত আছে কিনা মাননীয় মন্ত্রী মহোদয়, আমার এটা জানার ইচ্ছা। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন 30 লক্ষ লোক শহীদ হয়েছেন। এরা গণশহীদ হিসেবে স্বীকৃত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তাদেরকে আর্থিকভাবে সহায়তা দিয়েছেন, অনেককে বাড়িঘর দিয়েছেন। পরবর্তীকালে আমাদের আজকের সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনা, তিনি প্রধানমন্ত্রী হিসেবে অনেককে বরাদ্দ দিয়েছেন। তবে এরা হচ্ছে গণশহীদ হিসেবে। আর যারা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করে সশস্ত্রভাবে পাক হানাদার বাহিনীকে মোকাবেলা করে বা তাদের দোসরদের মোকাবেলা করে জীবন উৎসর্গ করেছেন, তারা হলো মুক্তিযোদ্ধা শহীদ। তাই যে কথাটা মাননীয় সংসদ সদস্য বলেছেন যে অন্যেরা স্বীকৃতি পায় নাই, ওনারা আবেদন করেছেন কিনা আমার জানা নেই। করে থাকলে না পাওয়ার কোনো কারণ নেই। তবে এ ব্যাপারে দয়া করে মাননীয় সংসদ সদস্য আমাদের দরখাস্তগুলো দেন বা আমাদের সাথে ব্যক্তিগতভাবে অফিসে এসে সুবিধা মতো সময়ে যোগাযোগ করেন, সব কিছু জেনে আমি সদুত্তর দিতে পারবো। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য হাবিবুর রহমান, সিলেট 3, সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী, 1970-এর আগরতলার ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুকে আমাদের প্রবাসী যুক্তরাজ্যরা অনেক সহযোগিতা করেছিলেন। বিশেষ করে 1971-এর মহান মুক্তিযুদ্ধে প্রবাস থেকে অনেক মুক্তিযুদ্ধের সংগঠকরা দেশে কাজ করেছিলেন। মাননীয় মন্ত্রীর কাছে সবিনয় অনুরোধ যে যুক্তরাজ্যে প্রবাসী মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাধ্যমে সেখানে বিশেষ করে বঙ্গবন্ধুর স্মৃতি ধরে রাখার জন্য এবং প্রবাসী মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধরে রাখার জন্য আপনার মন্ত্রণালয় কোনো উদ্যোগ নেবে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। আমরা আমাদের মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যত জায়গায় পাক হানাদার বাহিনীর সাথে যুদ্ধ হয়েছে বা ঐতিহাসিক স্থান বা জনমত সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, সেগুলো সংরক্ষণ করার নির্দেশ মোতাবেক আমরা করে যাচ্ছি। এরকম লন্ডনেও মাননীয় সদস্য যে কথা বলেছেন জনমত গঠনের জন্য, তাদেরও একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ভূমিকা ছিল। তো একটি স্মৃতিস্তম্ভ করার জন্য সেই দেশের সরকারেরও পারমিশন প্রয়োজন, জায়গারও প্রয়োজন। এরকম সুনির্দিষ্টভাবে যদি এটার ব্যবস্থা করা যায়, অবশ্যই আমাদের মন্ত্রণালয় সেখানে বঙ্গবন্ধুর স্মৃতি এবং মহান মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে সেখানে আমরা স্মৃতিসৌধ বা যেটা হয় মানসম্মত হয়, আন্তর্জাতিক মানের আমরা করা আমাদের মন্ত্রণালয় অবশ্যই সেটা করবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য তারানা হালিম, মহিলা আসন 18, সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী মহোদয় সমীপে আমার প্রশ্ন যে 1977 সালে মেজর জেনারেল জিয়াউর রহমান তিনি রাতের অন্ধকারে কারফিউ দিয়ে কারাগারের মধ্যে তিনি আর্মি, নেভি এবং এয়ারফোর্সের কর্মকর্তাদের মধ্যে হত্যাযজ্ঞ চালিয়েছিলেন। 1 মিনিটে রায় দেওয়া হতো, তাদের কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছিল না। 1 মিনিটের মধ্যে সেই রায় কার্যকর করা হতো এবং সে সময় তাদের
পায়ে বালির বস্তা বেঁধে দেওয়া হতো যেন তাদের ফাঁসি দ্রুত কার্যকর করা হয়। মানবাধিকার লঙ্ঘনের এই ধরনের নির্লজ্জ উদাহরণ পৃথিবীর ইতিহাসে দুর্লভ। এবং সে সময় যাদের হত্যা করা হয়েছিল তাদের অধিকাংশই ছিলেন মুক্তিযোদ্ধা। আমি মাননীয় মন্ত্রী মহোদয় সমীপে এই প্রশ্নটি করতে চাই যে আমরা বিভিন্ন পত্রপত্রিকায় ধারাবাহিকভাবে এই মুক্তিযোদ্ধাদের নাম দেখেছি, ব্যাচ নাম্বার দেখেছি, তাদের পরিচয় জেনেছি, কিন্তু তাদের কবর এখনো অশনাক্ত অবস্থায় আছে। এই মুক্তিযোদ্ধাদের সুনির্দিষ্ট নাম এবং তাদের কোথায় কবরস্থ করা হয়েছে সেটি চিহ্নিত করবার কোনো ব্যবস্থা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে গ্রহণ করা হবে কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এই দেশে বিচারবিহীন যত হত্যাকাণ্ড তার শুরুই করেছিলেন জিয়াউর রহমান এবং তিনি প্রথম সামরিক শাসক হিসাবে তথাকথিত বিদ্রোহের নামে এই দেশের বীর মুক্তিযোদ্ধা যারা ছিলেন সেনাবাহিনীতে, বিমান বাহিনীতে বা বিশেষ করে নৌবাহিনীতে, তাদেরকে হত্যা করেছে বিনা বিচারে এবং এমন সবভাবে ট্রায়াল হয়েছে যে তাকে ফাঁসি দেওয়া হয়েছে, তার 3 মাস পরে হয়তো তথাকথিত রায় দেওয়া হয়েছে যে তার এই শাস্তি দেওয়া হলো। কাজেই এ ব্যাপারে আমি মনে করি মাননীয় সদস্য যদি নোটিশ দেন তাহলে বিস্তারিতভাবে কাদেরকে কোথায় কিভাবে এগুলো হয়েছে সেগুলো বিস্তারিতভাবে মহান সংসদের মাধ্যমে জাতিকে অবহিত করা যাবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 35 মাননীয় সদস্য জনাব আনোয়ার হোসেন খান, লক্ষ্মীপুর 1 অনুপস্থিত। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সুজন, পঞ্চগড় 2, আপনি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মাননীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন খান 274 লক্ষ্মীপুর 1-এর পক্ষে তারকা চিহ্নিত প্রশ্ন 35 এই মহান সংসদে উপস্থাপন করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 35 সংসদে উত্থাপিত হল। মাননীয় কৃষি মন্ত্রীর পক্ষে খাদ্যমন্ত্রী জনাব সাধন চন্দ্র মজুমদার। মাননীয় স্পিকার, তারকা চিহ্নিত 35 নম্বরের প্রশ্নের উত্তর আমি কৃষিমন্ত্রী জনাব আব্দুল শহীদের পরিবর্তে আমি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার উত্তর প্রদান করছি। হ্যাঁ, লক্ষ্মীপুরের অন্তর্গত রামগঞ্জ উপজেলায় ভূমির উর্বরতা বৃদ্ধির লক্ষ্যে নিম্নবর্ণিত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 1, ভার্মি কম্পোস্ট, ট্রাইকো কম্পোস্ট উৎপাদনে কৃষকদেরকে প্রযুক্তি হস্তান্তর করা হয়েছে। এ লক্ষ্যে 230টি কম্পোস্ট সারের প্রদর্শনী স্থাপন করা হয়েছে। 2, মাটি পরীক্ষা করে জমিতে সুষম মাত্রায় সার ব্যবহারে কৃষকদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে। 3, পারিবারিক পুষ্টি বাগান স্থাপনে 150 জন কৃষককে বিনামূল্যে জৈব সার বিতরণ ও পরামর্শ প্রদানের মাধ্যমে জমিতে জৈব সার ব্যবহারের কৃষকদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে এবং 4600 হেক্টর জমিতে সুষম মাত্রায় সার ব্যবহার করা হয়েছে। 4, শস্য বিন্যাসভিত্তিক চাষাবাদ কৃষকদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে। 35 হেক্টর জমিতে শস্য বিন্যাসভিত্তিক চাষাবাদ করা হয়েছে। 5, সেচ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং 9350 হেক্টর জমিতে সেচ প্রদান। সেই সময় অনেকটা মাননীয় প্রধানমন্ত্রীর নিজস্ব উদ্যোগে আমার নির্বাচন এলাকা পঞ্চগড় জেলায় চা উৎপাদনের কার্যক্রম শুরু করেছিলেন এবং বর্তমানে একমাত্র জেলায় ওই অঞ্চল, সেখানে পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁ এটি সম্প্রসারিত হয়েছে এবং প্রান্তিক পর্যায়ে চা চাষ আমাদের এলাকায় প্রচুর পরিমাণে চা চাষ হচ্ছে। কিন্তু এক শ্রেণীর মাননীয় স্পিকার যারা এই চা প্রসেসিং করে তারা এই চা উৎপাদিত কৃষকের যে চা পাতা
এটির ন্যায্য মূল্য পাচ্ছে না এবং এতই কম মূল্য যে আস্তে আস্তে করে মানুষ হতাশ হচ্ছে। কাজে এই চা চাষিদের ভবিষ্যতে তারা যাতে তাদের ন্যায্য মূল্য পায় চা পাতার, সেটির ব্যাপারে কৃষি মন্ত্রণালয় যা করণীয় সে ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করা হবে কিনা, যাতে এই চা চাষিরা তাদের চায়ের ন্যায্য মূল্য পায়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যকে ধন্যবাদ আপনার এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি করার জন্য। আমি মনে করি যে আপনি যদি কৃষি মন্ত্রণালয় একটি ডিও লেটার দেন বা এই তথ্যগুলি জানান, অবশ্যই কৃষি মন্ত্রণালয় এটা বিচার বিশ্লেষণ করে ব্যবস্থা গ্রহণ করবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, ময়মনসিংহ ৫, সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পরে গ্রামে এখন কোনো ছনের ঘর বা টিনের ঘর নাই বললেই চলে। সর্বত্রই এখন ইটের ঘর বা দালান কোঠা, বা আজকে যে গ্রাম ছিল সে গ্রাম আর নাই, গ্রাম শহরে পরিণত হচ্ছে। আমার প্রশ্ন হলো যে বাংলাদেশের সর্বত্র যে ইট ভাটাগুলো আছে, ইট ভাটাগুলো জমির যে উপরের যে মাটি, ফসলি জমির যে উপরে মাটি, বিশেষ করে কৃষির যে জমিগুলো আছে উপরে মাটিগুলো কেটে নিয়ে ইট ভাটা, ইট তৈরি করা হচ্ছে। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন, এই উর্বর জমির এই টপ সয়েল যে কেটে নেওয়া হচ্ছে, এটা প্রতিরোধ করার জন্য কোনো পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যকে ধন্যবাদ। সত্যকার অর্থে যে ইট ভাটার জন্য যে টপ সয়েলগুলো যে কেটে নিয়ে যাচ্ছে, তার জন্য কৃষির অবশ্যই ক্ষতি হচ্ছে এবং আমাদের খাদ্য উৎপাদন কমে যাচ্ছে। তবে কৃষি মন্ত্রণালয় এটা নিয়ে অনেক চিন্তিত রয়েছে এবং পরিবেশ মন্ত্রণালয়কে আমার জানা মতে যে চিঠিও দেওয়া হয়েছে এবং পরিবেশ মন্ত্রণালয় এর সুব্যবস্থা করছে এবং ইটভাটা বন্ধের জন্য পরিকল্পনা শুধু নয়, ব্যবস্থা গ্রহণ করছেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন ৩৬, মাননীয় সদস্য জনাব নিজামুদ্দিন হাজারি, ফেনী ২। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি নিজামুদ্দিন হাজারি, আমার সংসদীয় আসন ২৬৭। আমি তারকা চিহ্নিত প্রশ্ন ৩৬ এই আপনার মাধ্যমে মহান জাতীয় সংসদে উত্থাপন করলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন ৩৬ সংসদে উত্থাপিত হল। মাননীয় ভূমি মন্ত্রী জনাব নারায়ণ চন্দ্র চন্দ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য জনাব নিজামুদ্দিন হাজারি ২৬৬ ফেনী ২ এর উত্থাপিত প্রশ্নের উত্তর। ভূমি সংক্রান্ত ফৌজদারি এবং দেওয়ানি মামলাগুলো দ্রুত সমাধানের নিমিত্ত এবং ভূমি সেবাকে সহজীকরণের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় হতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩, ভূমি উন্নয়ন কর আইন ২০২৩, ভূমি সংস্কার আইন ২০২৩, হাট ও বাজার স্থাপন ও ব্যবস্থাপনা আইন ২০২৩, এস্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ২০২৩, বালুমহল ও মাটি ব্যবস্থাপনা সংশোধন আইন ২০২৩ প্রণয়ন করা হয়েছে। সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের ভূমি ও স্থাপনাদি দখল পুনরুদ্ধার আইন ২০২৩ এর খসড়া প্রণয়ন করে মন্ত্রী পরিষদ বিভাগের আইনের খসড়া পরীক্ষা নিরীক্ষা কমিটির নিকট প্রেরণ করা হয়েছে। ভূমি আপিল বোর্ড সংশোধন আইন ২০২৪ খসড়া প্রণয়ন করা হয়েছে। অতি শীঘ্রই মন্ত্রী পরিষদ বিভাগে আইনের খসড়া পরীক্ষা নিরীক্ষা কমিটির নিকট প্রেরণের প্রক্রিয়াধীন রয়েছে। দি পাবলিক ডিম্যান্ডস রিকভারি অ্যাক্ট 1913 সরকারি দাবি আদায় আইন 1913 বাংলায় অনুবাদ করে যুগ উপযোগীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ভূমি জোনিং ও সুরক্ষা আইন 2024
ভূমি অধিগ্রহণ সংশোধন আইন 2024, হাট ও বাজার স্থাপন ও ব্যবস্থাপনা বিধিমালা 2024, ভূমি অধিগ্রহণ বিধিমালা 2024 প্রণয়নের কার্যক্রমও চলমান রয়েছে। এছাড়া ভূমি সেবা সহজীকরণে নতুন নতুন পরিপত্র জারি, ভূমি তথ্য ব্যাংক, মানব সম্পদ ব্যবস্থাপনা সিস্টেম HRMS, সিভিল স্যুট ম্যানেজমেন্ট সিস্টেম চালুর লক্ষ্যে মুন্সিগঞ্জ পাইলটিং চালু করা হয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব নিজামুদ্দিন হাজারী, আপনি একটি সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় মন্ত্রী মহোদয়, আমার প্রশ্নের জবাব দেওয়ার জন্য ওনাকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনার মাধ্যমে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় আমার কিছু ভূমি অফিস আছে যেগুলো সীমানা প্রাচীর সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত, এবং যে ভবন একেবারে জরাজীর্ণ ভবন, সেই পাকিস্তান আমলের সেই ভবনগুলো আছে। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আপনার মাধ্যমে আমার প্রশ্ন, উনি আমার নির্বাচনী এলাকায় যেই সব ভূমি অফিস আছে সেগুলো সীমানা প্রাচীর সহ নতুন ভবন করার পরিকল্পনা আছে কিনা, যদি থেকে থাকে কতদিনের ভিতরে উনি শুরু করবেন, দয়া করে আমাকে বললে আমার ফেনীর মানুষ আমরা উপকৃত হব। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য যে প্রশ্ন করেছেন, ভূমি অফিসগুলি আধুনিক করে গড়ে তোলার জন্য স্কিম রয়েছে এবং কার্যক্রমও চলমান। তিনি যদি তার এলাকার যে যে অফিসগুলি অকেজো রয়েছে বা নতুন করে করা দরকার তার একটা তালিকা প্রদান করেন, তাহলে এই স্কিমের মধ্যে আছে কিনা দেখে ব্যবস্থা গ্রহণ করা যাবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আওলাদ হোসেন, ঢাকা 4, সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার ঢাকা 4-এর শ্যামপুর থানার 47 নং ওয়ার্ডে বঙ্গবন্ধু ঘনিষ্ঠ সহচর, সাবেক জাতীয় সংসদ সদস্য, জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুল মান্নান সাহেব বসবাস করতেন। স্বাধীনতা পরবর্তীকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার সেই সংসদ সদস্যকে একটি বসত বাড়ি উপহার দিয়েছিলেন। বিএনপি ক্ষমতায় এসে সেই বাড়িটি বাতিল করে দেয়। পরবর্তী পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 1996 সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পরে সেই বাড়িটি ফেরত দেওয়ার নির্দেশনা থাকলেও আইন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের ফাইল চালাচালিতে অদ্যাবধি সেই মরহুম আব্দুল মান্নানের পরিবার সেই বাড়িটি ফেরত পায়নি। এ ব্যাপারে মাননীয় ভূমিমন্ত্রী মহোদয়কে আমার প্রশ্ন, অতি দ্রুত সেই বঙ্গবন্ধু দেওয়া বাড়ি সেই আমাদের প্রয়াত নেতা আব্দুল মান্নানের পরিবারে ফেরত দেওয়া হবে কিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য যে প্রশ্ন করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে জাতির পিতা যে বরাদ্দ দিয়ে গেছেন এবং পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী সেই বিষয়ে যখন নির্দেশ দিয়েছেন, এই ফাইলটি কোন অবস্থায় রয়েছে, উনি যদি ফাইলের নাম্বার বা বিবরণটা আমার কাছে দেন তাহলে দেখে প্রয়োজনে আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এর একটি সমাধান আসা যাবে বলে আমি মনে করি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব গোলাম সারওয়ার টুকু, বরগুনা 1, সম্পূরক প্রশ্ন করুন। আপনাকে ধন্যবাদ। আমার মাননীয় ভূমি মন্ত্রী মহোদয়ের কাছে জানার ইচ্ছে যে বরগুনা জেলা শহরে প্রায় 1000 জন ভূমি মালিক গত 3 বছর ধরে ভূমি উন্নয়ন কর দিতে পারছেন না, প্রশাসন বন্ধ করে রেখেছে। এখানে প্রায় 200টি বহুতল ভবন আছে, এখানে প্রায় কয়েকশো কোটি টাকার সিসি লোন আছে ব্যবসায়ীদের নামে। তো এই অবস্থায় কোনো ব্যাংকিং চ্যানেলে আমাদের শহরের ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্য করতে পারে না। তো একটা অস্বস্তিকর অবস্থা। মাননীয় মন্ত্রী মহোদয়, এ বিষয়ে আপনি কোনো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন কিনা? ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য যে প্রশ্ন করেছেন, আমি অনুরোধ করব যে তিনি বিষয়টি লিখিতভাবে জানালে সেখানে যথাযথ ব্যবস্থা গ্রহণের পর তাদের যে প্রয়োজন সেটাকে আমরা মেটাবার চেষ্টা করব এবং আমি আশা করি
খুব শীঘ্রই সেটাকে আমরা সমাধান দিতে পারবো। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব এস এম রুহানি সুলতান মাহমুদ, নওগাঁ 4, সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার জিজ্ঞাসা, ভূমি উন্নয়ন কর আরেকটু সহজ করা যায় কি না, কারণ দাদার সম্পত্তি মূলে দেখা গেছে একটা কৃষক পরিবার দীর্ঘদিন পরে ওয়ারিশান মূলে প্রাপ্ত হয়েছে হয়তো 1 বিঘা জমির, যদি ধরি 40 ডেসিমেল জমির 10 ডেসিমেল, একটা ছেলে প্রাপ্ত হওয়ার পর ওটা যখন আংশিক খাজনা দিতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে টোটাল খাজনা না নেওয়া পর্যন্ত, ভূমি উন্নয়ন কর না নেওয়া পর্যন্ত এটা করা যাচ্ছে না। কিন্তু অন্যভাবে অন্য চ্যানেলে, ব্রোকার চ্যানেলে তারা এটা করতেও পারছে, আমরা এটা লক্ষ্য করেছি। আমি যখন চ্যালেঞ্জ করেছিলাম এরকম আমার এলাকায় ঘটেছে, তো কাজেই আমাদের এলাকার গরিব কৃষকদের যে কোনো কাজেই জমি বিক্রি করতে হয়, তাদের যে ন্যায্যতা, সেই ন্যায্যতার ভিত্তিতে আংশিক খাজনা নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আপনার মাধ্যমে আবেদন রাখছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। ইতিমধ্যে একই খতিয়ানে একাধিক ব্যক্তি মালিকানা থাকলে সেখানে খাজনা দেওয়ার ক্ষেত্রে এই জটিলতা ছিল। ইতিমধ্যে এই বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে এবং যে মালিক যতটুকু অংশের দাবিদার তাকে ততটুকু তার অংশ মোতাবেক তার খাজনা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোনো অসুবিধা হয় সেটা স্পেসিফিকভাবে জানালে আমরা ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 37, মাননীয় সদস্য জনাব আলী আজম ভোলা 2, আপনি উত্থাপন করুন। অনুপস্থিত না। জনাব নুরুদ্দিন চৌধুরী নয়ন, আপনি উত্থাপন করুন। তারকা চিহ্নিত প্রশ্ন 37। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি নুরুদ্দিন চৌধুরী নয়ন, সংসদ সদস্য লক্ষ্মীপুর 2, মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আলী আজম ভোলা 2 এর পক্ষে তারকা চিহ্নিত প্রশ্ন 37 এই মহান জাতীয় সংসদে উপস্থাপন করিলাম। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 37 সংসদে উত্থাপিত হল। মাননীয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জনাব মোহাম্মদ ফারুক খান। ধন্যবাদ মাননীয় স্পিকার। তারকা চিহ্নিত প্রশ্ন 36-এর উত্তর। ভোলা জেলায় প্রাকৃতিকগতভাবে গড়ে ওঠা কয়েকটি পর্যটন আকর্ষণীয় স্থান রয়েছে। এছাড়া মানবসৃষ্ট কতগুলি দর্শনীয় স্থানও রয়েছে যেগুলোতে দেশীয় ও স্থানীয় পর্যটকেরা ভ্রমণ করে। বাংলাদেশ পর্যটন মহাপরিকল্পনায় ভোলা জেলার নিম্ন বর্ণিত পর্যটন আকর্ষণগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। 1 নম্বর, মেঘনা নদীর তীরে তুলাতলি পয়েন্ট, সদর উপজেলা। 2 নম্বর, নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ, সদর উপজেলা। 3 নম্বর, শাহবাজপুর পর্যটন কেন্দ্র, সদর উপজেলা। মাননীয় স্পিকার, এখানে অনেক লম্বা একটা লিস্ট আছে, আপনি যদি চান এটা পঠিত বলে গণ্য করা যেতে পারে। জি ধন্যবাদ মাননীয় মন্ত্রী, পঠিত বলে গণ্য করা হবে। মাননীয় সদস্য জনাব নুরুদ্দিন চৌধুরী নয়ন, আপনি একটি সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় মন্ত্রীর কাছে সম্পূরক প্রশ্নে বিনীতভাবে জানতে চাই, লক্ষ্মীপুর এবং নোয়াখালী জেলা, ফেনী জেলা, 3 জেলা একটি জনবহুল এলাকা, গুরুত্বপূর্ণ এলাকা এবং ভোলা সহ বিস্তৃত অঞ্চল এই এলাকার সাথে সম্পৃক্ত। এই অঞ্চলে একটি বিমানবন্দর করার জন্য সার্ভে করা হয়েছিল। সহসায় নোয়াখালী বা লক্ষ্মীপুর বা ফেনী এই অঞ্চলে একটি বিমানবন্দর করার পরিকল্পনা আছে কিনা মাননীয় মন্ত্রীর কাছে সবিনয় জানতে চাই। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য যে প্রশ্নটা করেছেন, এই মুহূর্তে বাংলাদেশে অনেকগুলি বিমানবন্দর আছে এবং সেগুলিকে আমরা আপগ্রেড করে আন্তর্জাতিক মানে নেওয়ার চেষ্টা করছি।
আপাতত মাননীয় সদস্য যে স্থানটার কথা বলেছেন নোয়াখালী ভোলা, সেখানে আপাতত কোনো বিমানবন্দর করার পরিকল্পনা সরকারের নাই। অদূর ভবিষ্যতে যদি প্রয়োজন পড়ে এবং স্টাডি রিপোর্টে যদি সেখানে থাকার প্রয়োজন মনে হয় তখন সেখানে সেটা করা যেতে পারবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুর রশিদ, জামালপুর ৩, সম্পূরক প্রশ্ন করুন। আমাকে সম্পূরক প্রশ্ন করার জন্য সুযোগ দেওয়ার জন্য। আমি জামালপুর ৪ আসনের সংসদ সদস্য। মহান স্বাধীনতা যুদ্ধে সরিষাবাড়িতে বাউসি ব্রিজে সম্মুখ যুদ্ধ হয় ১২ই ডিসেম্বরে। সেই জায়গাকে স্মরণীয় করার জন্য প্রাথমিক পর্যায়ে মুক্তিযুদ্ধ স্তম্ভ করা হয় এবং সেখানে সম্মুখ যুদ্ধে আমাদের বীর মুক্তিযোদ্ধারা শহীদ হন। সেখানে ইতিমধ্যে মেয়র পার্ক ছিল, সেটাকে আমরা মুক্তিযুদ্ধ পার্কে নাম করেছি। পহেলা বৈশাখ বলেন, ঈদুল ফিতর, ঈদুল আজহা, 16ই ডিসেম্বর বিভিন্ন সময়ে হাজার হাজার মানুষ সেখানে যায়। স্থানীয়ভাবে পৌরসভার পক্ষ থেকে অর্থ যোগান দিয়ে সেখানে একটা পার্ক করা হয়েছে। সরিষাবাড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপজেলা, সেখানে কোনো বিনোদনের পার্ক নাই। বেসরকারিভাবে একটা পার্ক আছে, খুবই ছোট। সে তার পাশেই আমাদের পর্যাপ্ত খাস জমি আছে। সেই পর্যাপ্ত খাস জমি নিয়ে আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করব, আমি ডিও লেটার নিয়ে আপনার সাথে দেখা করব এবং সে ব্যাপারে আপনি প্রয়োজনীয় উদ্যোগ নেবেন বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য যে স্থানটির কথা বলেছেন, যেটা আমাদের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান, সম্মুখ যুদ্ধ হয়েছে, সুতরাং এই স্থানটাকে সংরক্ষণের একটা বড় দায়িত্ব হয়তোবা আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পালন করবে। তারপরেও মাননীয় সংসদ সদস্য যে কথাটা বলেছেন, তিনি যদি আমার সঙ্গে দেখা করেন তাহলে সেখানে যদি একটা পর্যটন কেন্দ্র বা সেই ধরনের কিছু করা যায়, সেটার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য সৈয়দ সাইদুল হক, হবিগঞ্জ ৪, সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা হবিগঞ্জ ৪, মাধবপুর চুনারঘাটে 25টা চা বাগান এবং 2টা রিজার্ভ ফরেস্ট আছে। আমার জানা মতে এক উপজেলায় এত সম্পদ পর্যটনের জন্য আর কোথাও আছে কিনা আমার জানা নাই। আমার বক্তব্য হচ্ছে, মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রীর কাছে আমার জিজ্ঞাসা যে মাননীয় প্রধানমন্ত্রীর যে 6 লেন সিলেট বরাবরে করতেছেন, এতে আমাদের দূরত্ব কমে যাবে 4 ঘন্টা থেকে মাত্র 2 ঘন্টায়। ঢাকা থেকে এর চেয়ে কাছে চা বাগান আর কোথাও পাওয়া যাবে না। তো পর্যটন মন্ত্রণালয়ের এই রকম মাননীয় প্রধানমন্ত্রীর এই স্পিডের সাথে তারা আমাদের এই পর্যটনটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য কিছু করবেন কিনা। আমি যাকে হারিয়ে এই মহান সংসদে আসছি, উনিও মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পর্যটন প্রতিমন্ত্রী ছিলেন, উনার করার সুযোগ ছিল, উনি করেন নাই বলে হয়তো উনি এই সংসদে এইবার আসতে পারেন না। মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য যথার্থই বলেছেন যে এলাকাটা মাধবকুণ্ড, এই এলাকাটা অ্যাকচুয়ালি পর্যটনের জন্য অনেক উপকরণ আছে এবং সেখানে কিছু কিছু জায়গায় আমাদের পর্যটন কেন্দ্র আছে। যদি মাননীয় সংসদ সদস্য স্পেসিফিক্যালি কোনো জায়গার কথা বলেন এবং আমাদের সঙ্গে দেখা করেন, তাহলে আমরা সেখানে পর্যটন কেন্দ্র করা যায় কিনা সেটা বিবেচনা করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মহিতুর রহমান, ময়মনসিংহ ৪, সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা সবচেয়ে বোকা জনপদের মানুষ। জননেত্রী শেখ হাসিনা দুহাত ভরে ময়মনসিংহ দিয়েছিলেন, আমরা কিছু জিনিস রাখতে পারিনি। এর মধ্যে একটি হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর। আমাদের 30 সালে জায়গা অধিগ্রহণ হয়ে গেছিল কিছুমাত্র মৎস্য ব্যবসায়ীর অর্থায়নে, সহজ সরল মানুষদের আন্দোলনের মুখে সেই বিমানবন্দর প্রকল্পটি বাতিল হয়। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার জিজ্ঞাসা, সেই আন্তর্জাতিক বিমানবন্দরটি জননেত্রী শেখ হাসিনা যেটি অনুমোদন দিয়েছিলেন, সেটি পুনঃপ্রতিষ্ঠার আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
মাননীয় স্পিকার, আমি একটু আগে বলেছি যে বাংলাদেশে ইতিমধ্যে আমাদের অনেকগুলি বিমানবন্দর আছে এবং তার মধ্যে আমরা কতগুলি বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার চেষ্টা করছি এবং বাকিগুলিকে আরও ভালো বিমানবন্দরে রূপান্তরের জন্য কাজ করে যাচ্ছি। মাননীয় সংসদ সদস্য যে এলাকার কথা বলেছেন, তিনি যদি মনে করেন সেখানে একটা ভালো বিমানবন্দর হতে পারে, তিনি যদি এ ব্যাপারে ডিও দেন, তখন আমরা সম্ভবত যাচাই করব এবং যাতে যে যদি সেটা প্রয়োজন হয় সেটা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন ৩৯, মাননীয় সদস্য জনাব মুশতাক আহমেদ রুহি, নেত্রকোনা ১, আপনি উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারকা চিহ্নিত প্রশ্ন ৩৯ আপনার মাধ্যমে মহান জাতীয় সংসদে উত্থাপন করিলাম। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন ৩৯ সংসদে উত্থাপিত হল। মাননীয় কৃষি মন্ত্রীর পক্ষে মাননীয় খাদ্যমন্ত্রী জনাব সাধন চন্দ্র মজুমদার। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। তার সাথে প্রশ্ন যিনি করেছেন সংসদ সদস্য জনাব মুশতাক আহমদ রুহিকেও অশেষ ধন্যবাদ। আমি মাননীয় কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুল শহীদ সাহেবের পক্ষে দুর্গাপুর, আমি এই ৩৯ নম্বর প্রশ্নের উত্তর, দুর্গাপুর ও কমলাকান্দা উপজেলার মোট অনাবাদি জমির পরিমাণ ২,১৩৫ হেক্টর। কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অনাবাদি জমিসহ আবাদীকরণ করার জন্য সরকার কর্তৃক প্রদত্ত রাজস্ব কার্যক্রম সহ বিভিন্ন প্রকল্প কার্যক্রম মাঠে বিদ্যমান রয়েছে। প্রকল্পসমূহ হল: ১. ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট প্রিপ। ২. অনাবাদি পতির জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প। ৩. পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্প। ৪. বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প। ৫. কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার প্রকল্প। ৬. প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ এবং রেজিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার। ৭. লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ও ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্প। এছাড়াও নিম্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যেমন আগামী রবি মৌসুমে স্বল্প পানির চাহিদা সম্পন্ন ফসলের গম, ভুট্টা, সরিষা ইত্যাদি চাষাবাদ সম্প্রসারণ। নদীর তীরবর্তী চর এলাকায় চীনাবাদাম, তরমুজ, ক্ষীরা, মিষ্টি আলুর চাষ বৃদ্ধি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাহাড়ি এলাকায় প্রতি জমিতে ড্রিপ ইরিগেশনের মাধ্যমে ফল বাগান, মালটা, কমলা, বাতাবি লেবু ইত্যাদির বাগান স্থাপন করা হয়েছে। বিএডিসির মাধ্যমে অনাবাদি জমি চাষের আওতায় আনার লক্ষ্যে ২টি প্রকল্পসমূহ গ্রহণের পরিকল্পনা রয়েছে। ১. কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার হাওড় এলাকায় ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্প ও ২. কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ভূগর্ভস্থ পানি ব্যবহারের জন্য রাবার ড্যাম নির্মাণ প্রকল্প। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মুশতাক আহমেদ রুহি, আপনি একটি সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন ১ ইঞ্চি জমি অনাবাদি রাখা যাবে না। এর আলোকে ২০ ফেব্রুয়ারি ২০২৪ আমার নির্বাচনী এলাকার অনাবাদি জমি চাষাবাদের আওতায় আনয়নে করণীয় নির্ধারণে পরিকল্পনা কমিশনের সচিব, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় আমিও সংযুক্ত ছিলাম। সবার কার্য বিবরণীতে চলমান সমীক্ষা প্রকল্পে বিএডিসি, ডিএই, বিডব্লিউডিবি এবং এলজিডিকে অন্তর্ভুক্ত করে একটি কারিগরি কমিটি গঠনের কথা বলা আছে। সভায় সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার বিশেষজ্ঞগণ মত প্রকাশ করেন এবং সিদ্ধান্তে 12টি সুপারিশ গ্রহণ করেন। মাননীয় কৃষিমন্ত্রীর কাছে এই সুপারিশগুলো আমার মনে হয় পৌঁছে নাই। তো ইতিমধ্যে আমি ৭১ বিধিতেও নোটিশ দিয়েছিলাম, তখন মাননীয় কৃষিমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবং এটা পাশাপাশি আপনার এই যে এখানে মাননীয় প্রধানমন্ত্রী
অত্যন্ত সাফল্যের সাথে এমডিজি অর্জন করেছেন। উনি সুচিন্তিত পরিকল্পনা এসডিজি অর্জনের পথে আছেন এবং ডেল্টা প্ল্যানে মাননীয় স্পিকার আপনি জানেন। মাননীয় সদস্য প্রশ্ন করবেন। আচ্ছা, প্রশ্ন হলো যে এই যে রেজুলেশনটি আমার হাতে আছে, আমি যদি মাননীয় কৃষিমন্ত্রী মহোদয় কিংবা কৃষি মন্ত্রণালয় এটা না পৌঁছে থাকে, তাহলে এই যে সিদ্ধান্তগুলো কার্যকর হবে কিনা। এই ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যকে ধন্যবাদ। এই সিদ্ধান্তটি কতদিন আগে হয়েছিল মাননীয় সংসদ সদস্য সেটি বলে নাই। যদি এর আগের সরকারের আমলে মানে কত তারিখে হয়েছে এটা উনি বলেন নাই, আমাদের জানাও নেই। তবে আমি মনে করি যে মাননীয় সংসদ সদস্য তাদের সিদ্ধান্তের কপিটি যদি পুনরায় একবার কৃষি মন্ত্রণালয়ে পাঠিয়ে দেন এবং উনি যদি দয়া করে কৃষি মন্ত্রণালয়ে একবার চা খেতে যান এবং কৃষি মন্ত্রী মহোদয়ের সাথে আলাপ করেন, অবশ্যই এটার ব্যবস্থা হবে বলে আমি মনে করি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য ননী গোপাল মণ্ডল, খুলনা 1, সম্পূরক প্রশ্ন করুন। স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই, আমার নির্বাচনী এলাকা উপকূলীয় অঞ্চল, লবণাক্ত অঞ্চল, এখানে আমাদের নদী খালের পানি দিয়ে আমরা কৃষি আবাদ করে থাকি, কিন্তু নদীগুলো ভরাট হয়ে যাওয়ায় কৃষিকাজে দারুণভাবে ব্যাঘাত হচ্ছে। এই খালগুলো খনন করার কোনো উদ্যোগ গ্রহণ করবেন কিনা কৃষি মন্ত্রী মহোদয় অনুগ্রহ বলবেন কিনা। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। নদীগুলি আসলেই খনন করা প্রয়োজন এবং এইটি আমাদের পানি উন্নয়ন বোর্ড থেকেই খনন করা হয়। তবে কৃষি মন্ত্রণালয় থেকে লবণ সহিষ্ণু আবাদ করার জন্য যেসব মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে লবণ সহিষ্ণু ফসল উৎপাদনের জন্য অনেক রকম জাত বেরিয়েছে, অনেক ধানের জাত আমাদের কৃষি গবেষণার থেকে মানে বীজ উৎপন্ন করা হয়েছে। আমি আশা করি যে এই লবণ সহিষ্ণু জাত সেখানে রোপণ এবং নদীগুলি খনন পানি উন্নয়ন বোর্ড করবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে পানি উন্নয়ন বোর্ড অনেক নদী খনন করছেন এবং আপনারটাও খনন হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। এবং তবে লবণ সহিষ্ণু পানিতে আমাদের যে নতুন নতুন জাত উৎপাদন করা হয়েছে সেটি অবশ্যই আপনার এলাকায় সেই সুফল বয়ে আনবে। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, হবিগঞ্জ 1, সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি সারা বাংলাদেশের সকল কৃষকদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে কৃষকদের কৃষিবান্ধব সরকার হিসাবে এই যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন আপনি জেনে খুশি হবেন মাননীয় স্পিকার, 38 লক্ষ টাকা মূল্যের 70% ভর্তুকি দিয়ে সরকার কৃষকদের কৃষি সরঞ্জাম দিচ্ছেন এবং এমনকি কাঁচিটা পর্যন্ত সরকারিভাবে বিনামূল্যে দেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, এই চমৎকার উদ্যোগটি নির্বাচিত হওয়ার কারণে আমি নবীগঞ্জ বাহুবলের নির্বাচিত প্রতিনিধি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই সকল কৃষকের পক্ষ থেকে। এবং আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন যে প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের সমস্ত ভূমি এক সামান্যতম জায়গাও যেন অনাবাদি না থাকে, সেই জায়গা থেকে আমার নির্বাচনী এলাকার হাইওয়ে রোডের দুপাশে আমি চাই যে অনাবাদি জায়গাগুলো আবাদে নিয়ে আসতে। এর জন্য আমার সেচের প্রয়োজন। বিএডিসির হবিগঞ্জ জেলার বিএডিসির যারা আছেন তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সহযোগিতা পাইনি। নবীগঞ্জ বাহুবলে এর সহযোগিতার মাধ্যমে যেন আমি সেচের ক্ষেত্রে সহযোগিতা পাই, তাই আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন, এই ব্যাপারে তিনি কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে বিএডিসিকে সক্রিয় করার ক্ষেত্রে নবীগঞ্জ বাহুবলে ভূমিকা রাখবেন কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার।
এবং মাননীয় সংসদ সদস্যকেও ধন্যবাদ। আপনারা জানেন যে দেশরত্ন শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা, এই সেচ ব্যবস্থার জন্য বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারদের সভাপতিত্বে সেচ কমিটি গঠন করেছেন এবং মাননীয় সংসদ সদস্যগণ তার উপদেষ্টা, এবং সেইখানে ক্ষুদ্র সেচ প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং সেই ক্ষুদ্র সেচ প্রকল্পের জন্য সেই কৃষকেরা যদি সভাপতি বরাবরে আবেদন করেন তাহলে ওই এসটিরোর ক্ষুদ্র সেচ যন্ত্র বসানোর জন্য কৃষক বসাবে, কিন্তু বিদ্যুতের সংযোগ এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী একটি পুল এবং ট্রান্সফরমার সরকারি পক্ষ থেকে ফ্রি দেন, বাকি যদি পুল দরকার হয় তাহলে কৃষককে কিনে নিতে হয়। এই প্রকল্প চালু রয়েছে। আপনি আপনার উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করলে আমার মনে হয় আপনার সমস্যার সমাধান হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় মন্ত্রীদের জন্য নির্ধারিত তারকা চিহ্নিত প্রশ্ন জিজ্ঞাসা উত্তর পর্ব আজকের মতো এখানেই শেষ হলো। মাননীয় সদস্য জনাব আব্দুল লতিফ সিদ্দিকী, টাঙ্গাইল ৪। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, গত 2 তারিখে সংসদ অধিবেশন শুরু হয়। ওই দিন আমি যথারীতি সংসদ এলাকায় এসেছিলাম এবং সংসদে প্রবেশ করতে যখন যাই তখন দ্বার রক্ষীগণ বলেন যে কোভিডের সার্টিফিকেট দিতে হবে। আমার প্রশ্নটি হলো যে আমাকে জানানো হয়নি যে কোভিডের সার্টিফিকেট লাগবে সংসদ অধিবেশনে প্রবেশ করতে হলে। এতে আমি মনে করি ব্যক্তি আব্দুল লতিফ সিদ্দিকীকে নয়, আমার নির্বাচনী এলাকার জনগণকে তার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, কারণ আমি সংসদ অধিবেশনে যোগ দিতে পারিনি এবং আপনার নেতৃত্বে যে কমিটি আছে সেই কমিটিতেও আমি অংশগ্রহণ করতে পারিনি। তাই আমার দাবি, যারা এই দায়িত্বে আছেন তারা যথারীতি দায়িত্ব পালন না করে এই আদেশটি কে বা কাহারা জারি করলেন। আদেশদাতা অবশ্যই আদেশ দেবেন, কিন্তু যাদের উপর আদেশ প্রতিপালনের দায়িত্ব তারা যথারীতি সেই বিষয়টি যাদের উপর বর্তাবে তাদেরকে সঠিকভাবে জ্ঞাত করা হয়েছে কিনা। আমি বিনীতভাবে মাননীয় স্পিকার বলতে চাই, আমি তন্ন তন্ন করে আমার সেলফোন খুঁজে দেখেছি যে আমার সেলফোনে কোনো বার্তা যায়নি, কোনো বার্তা গেল না। এবং মাননীয় স্পিকার, আপনার দপ্তর থেকে কোনো রকম বিজ্ঞপ্তি গেল না, তারপরে আমাকে সংসদে প্রবেশ থেকে বিরত রাখা হলো, আমার অধিকার ভঙ্গ হয়েছে। আমি বিচার চাই না, ভবিষ্যতে এই ধরনের অপমানজনক ঘটনা যেন না ঘটে, সে ব্যাপারে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে সংসদে যারা দায়িত্বরত রয়েছেন, দায়িত্ব পালনে যাদের রাষ্ট্র কর্তৃক নিয়োগ দেওয়া হয়েছে তারা আরও দায়িত্বশীল আচরণ করবেন। মাননীয় স্পিকার, এই সংসদ কর্মকর্তাগণ দায়িত্ব পালনে যে পরিমাণ অবহেলা করে, যে ক্ষেত্রে মাননীয় সংসদ সদস্যরা জড়িত, সেখানেই যদি এই ধরনের গাফলতি হয় তাহলে রাষ্ট্রের অন্যান্য ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনের দায়িত্ব যাদের হাতে তারা কি পরিমাণ দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন আপনি একটু বিবেচনা করে দেখবেন।
আমি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে এর চাইতে বেশি কথা বলতে চাই না। সময় যখন আসবে আমি আরেকটি বিষয় বলবো। মাননীয় স্পিকার, পরিবেশ নিয়ে সারা পৃথিবী আজকে তরপাচ্ছে। সে এবং বাংলাদেশের রাষ্ট্রনেতা প্রধানমন্ত্রী, আজকের সংসদ নেতা শেখ হাসিনা এ ব্যাপারে 100% যেখানে আন্তরিক, সেখানে 133 টাঙ্গাইল 4 নির্বাচনী এলাকায় এমন একটি দানবীয় কারখানা নির্মাণ হয়েছে। পুরনো ব্যাটারি ভেঙে সীসা বের করা। এই ফ্যাক্টরির আশপাশের বাড়ি ঘরের টিন পুড়ে যাচ্ছে, গাছপালা পুড়ে যাচ্ছে, শস্য ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু দুঃখের বলবো, বেদনার বলবো, লজ্জার বলবো, না নির্মম পরিহাস বলবো যে পরিবেশ মন্ত্রণালয় থেকে তাদেরকে এই কারখানাটি করার অনুমোদন দেওয়া হয়েছে। রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ যাদের অনুমোদন লাগে তারা অনুমোদন দিয়েছেন। আমরা বন্ধ করতে গেলে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে রাষ্ট্রের বিরুদ্ধে নাকি আমরা কাজ করছি। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এ ব্যাপারে এই সংসদ নেতার আমি দৃষ্টি আকর্ষণ করছি। আমি মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এই জন্য করছি না, যেটা তো তার মন্ত্রণালয়ে ঘটেছে, তাই সকল বিষয়েই সংসদ নেতা রাষ্ট্রনায়ক শেখ হাসিনাই যখন দেখেন এবং মাননীয় মন্ত্রীরাও বলেন যে সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে করছি, আমিও বিনীতভাবে শ্রদ্ধাবনতি চিত্তে জনগণের পক্ষ থেকে সংসদ নেতার কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কাছে আমি পরিবেশ দূষণের যে মারাত্মক ঘটনাটি 133 টাঙ্গাইল 4 নির্বাচনী এলাকায় ঘটছে সে ব্যাপারে সমাধান আকাঙ্ক্ষা করছি, আশা করছি। ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য, আপনার অবগতির জন্য জানাতে চাই যে এই বিষয়টি সম্পর্কে আমরা আগে জেনেছি যে সেদিন আপনার প্রবেশের ক্ষেত্রে কোভিড সার্টিফিকেট দেখতে চাওয়া হয়েছিল এবং সেই কারণে সেটা না থাকার কারণে আপনি ভিতরে আসতে পারেননি। তো এই বিষয়টি খোঁজ করার পরে জানা গেছে, জাতীয় সংসদ সচিবালয় থেকে আমাকে অবহিত করা হয়েছে যে গত 25/4/2024 তারিখ অর্থাৎ 25শে এপ্রিল 2024 অপরাহ্ন 3:45 সকল মাননীয় সংসদ সদস্য বরাবর একটি বার্তা বা মেসেজ বা SMS প্রেরণ করা হয়েছিল কোভিড পরীক্ষা করার বিষয়ে। এবং এখান থেকে যে সিস্টেম, সেখানে দেখা যাচ্ছে যে এই মেসেজটা সেন্ট হয়েছে অর্থাৎ প্রেরিত হয়েছে, কিন্তু আপনি বলেছেন যে আপনার সেলফোনে এই ধরনের কোনো মেসেজ আপনি পান নাই। এখন তাহলে আমার মনে হয় যে এখানে আপনাদের, আমি শেষ করি আগে, আমার মনে হয় যে আপনাদের যে মোবাইল নাম্বার বা সেলফোন যে নাম্বারটা জাতীয় সংসদ সচিবালয়ে আছে সেটা আমাদের পুনরায় চেক করতে হবে যে ঠিক জায়গায় মেসেজটা প্রেরণ করা হচ্ছে কিনা। যে নাম্বারটি আপনি ব্যবহার করেন সব সময় সেখানেই যাতে বার্তাটি যায় সে বিষয়টি আমাদের পুনরায় চেক করা প্রয়োজন বলে আমি মনে করি। জি হ্যাঁ, ওনাকে মাইক দেন। এবং আমার চ্যালেঞ্জ নয়, আজকে যন্ত্রকৌশলের যুগ। আপনি এখন গ্রামীণ ফোনকে জিজ্ঞেস করুন, জানতে চান যে মেসেজটি আমি পেয়েছি